এবং প্রতিদিন আপনাকে আমি দেখাতে পারি, মানে প্রতিদিন চিঠি আসে, এরকম প্রতিদিন চিঠি আসে। আপনার সামনে বসে কাঁদতে কাঁদতে বলে গেল 9,25,000 টাকা দিয়েছে, এবং সে তার কাছে ডকুমেন্ট আছে, কিন্তু বললামও যে আপনি কেন বলছেন না জনগণের সামনে, কিন্তু মানুষ ভয় পায়। দেখলেন স্বাভাবিকভাবে কি করেছে, বাড়ি বিক্রি করে টাকা দিয়েছে, কি করেছে, বন্ধনের লোন নিয়ে টাকা দিয়েছে, সে কথা বললো আপনাদের সামনেই দেখলেন। একজন প্রভাবশালী তো অবশ্যই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্নীতির মূল কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা ক্যামেরার সামনে আমি বলছি, এবং ফ্যাকচুয়াল আসপেক্টে মনে হওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় কোন দায় থেকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেন ক্যাবিনেটে যখন চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে? স্বচ্ছতা রাখতে তো ওই যারা পরীক্ষায় পার্টিসিপেট করতে তাদের অসুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে কেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় ইলেক্টেড হয়ে এইরকম ধরনের আইন তৈরি করছে যাতে মানিক ভট্টাচার্যদের সুবিধা হয় পয়সা খেতে? তার কারণ এই পয়সার ভাগ কোন ঘাটে যায় এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তের চূড়ান্ত রিপোর্ট এবং চূড়ান্ত চার্জশিট জমা পড়েছে। এখনো ইডির চার্জশিট দেওয়া বাকি, কি বলবেন? হ্যাঁ, নির্দিষ্ট দেখুন, সেটাই স্বাভাবিক, এবং আদালতের দেওয়ার সময়সীমার মধ্যেই তারা জমা করেছে। দেখুন, দুর্নীতি হয়েছে গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছে, ফলে এখন শুধু সময়ের অপেক্ষা। এই দুর্নীতিগ্রস্ত যারা চাকরি প্রাপক আছে তাদের চাকরি কবে যাবে, আর এই শাসক দলের যে সমস্ত নেতা নেত্রী সহ অন্যান্য যারা আছেন, যারা এই দায়ে অভিযুক্ত, তাদের প্রত্যেকের শাস্তি হবে, এবং এই ট্রায়াল শেষ হয়ে গেলেই নিশ্চিতভাবে আমরা চাইবো দ্রুততার সঙ্গে ট্রায়াল শেষ হয়ে প্রত্যেকে শাস্তি পাবে। চারটি চার্জশিট তৈরি করা হয়েছে, চারটিতেই নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি মহান লোক, সেই জন্য মানে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 ছিলেন, তাকে একসময় তো মহান লোক বলে মানে তার বইয়ে, পাঠ্য বইয়েও তার নাম উঠিয়ে দেওয়া হয়েছিল। এখনো পাঠ্য বইয়ে তার নাম জলজল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশেই, বলে বুঝতেই পারছেন এই মহান লোক, তো মহান লোকের নাম উঠেছে। বিভিন্ন মহল থেকে একটা প্রশ্ন উঠছে, তাহলে কি মাথা এই পার্থ চট্টোপাধ্যায় অবধি? এই জন্যই আমি ইডির প্রসঙ্গটা তুললাম। দেখুন, মাথাকে সকলে আমরা বুঝতে পারছি, আমরা চাইবো তদন্ত পূর্ণাঙ্গ রূপে হোক এবং এই মাথা ধরা পড়ুক। এখন চার্জশিট দিয়েছেন, পরবর্তীতে নিশ্চিতভাবে অন্য কোনো কিছু পেলে তারা সেখানেও নিশ্চিতভাবেই দেবেন, সেটাই স্বাভাবিক। ইডিও তদন্ত করছে, ইডির কোনো টাইম ফ্রেম নেই, বিশেষ করে একাদশ, দ্বাদশ, নবম, দশম, গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে। আশা করব মাথা নিশ্চিতভাবে ধরা পড়বে। যে বিপুল পরিমাণ অর্থ তোলা হয়েছে এই বেআইনি চাকরির জন্য, সেই টাকা কোথায় কোথায় গেছে বা কোন কোন প্রভাবশালীর কাছে গেছে, সেটা তো তদন্ত করছে ইডি। মানে ইডির যতক্ষণ না ফাইনাল চার্জশিট আসছে ততক্ষণ তো এই মাথাটা ধরা পড়ছে। অবভিয়াসলি তাই। দেখুন, সিবিআই এবং ইডি তদন্তের একটা গুণগত পার্থক্য আছে, সেটা হচ্ছে সিবিআই মূলত যে ক্রিমিনাল অংশটি সেটি তদন্ত করেন, আর ইডি মূলত যেটা প্রসিড অফ ক্রাইম, অর্থাৎ আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় থাকে, সেটি তদন্ত করেন ইডি। ফলে ইডি তদন্ত এই যারা ধরুন এই বেনিফিশিয়ারি কোট আনকোট, এরা মূলত প্রসিড অফ ক্রাইম যেটা সেটার এনজয় করে। ফলে খুব স্বাভাবিক এই ধরনের চাকরি দুর্নীতির ক্ষেত্রে ইডির যে চার্জশিট সেটা অত্যন্ত জরুরি, এবং সেটা মূলত এই বিশেষ করে যারা এই যে কোট আনকোট মাথা, তা এগুলো তো অদৃশ্য, মানে উপর থেকে অপারেট করে, এরা তো আর ধরুন ওই চাকরি প্রার্থীর বাড়িতে গিয়ে হাত পেতে টাকা নেয় না, এরা হচ্ছে মাথা, কোনো ঘাটে বসে থাকা, মানে ঘাটের ঘটি আর কি। তো সে ঘাটে বসে আছে, তার নিচে মন্ত্রী, তার নিচে আমলা, তার নিচে ওই নিয়োগকারী সংস্থার কর্তা, তার নিচে বড় এজেন্ট, তার নিচে ছোট এজেন্ট, মানে মাঝারি এজেন্ট, ছোট এজেন্ট, ব্লকের এজেন্ট,
এইভাবে একেবারে প্রাইভেট লাইক স্ট্রাকচার। আর সকলের উপরে ওই যে বললাম ঘাটের ঘটি। কিন্তু টাকা যারা যারা দিয়েছেন তারা কেন সামনে এখনো পর্যন্ত আসছেন না? দেখুন, টাকা দিয়ে যিনি চাকরি নিয়েছেন, আপনার কি মনে হয় সে এসে আপনার ক্যামেরার সামনে বলবে যে আমি টাকা দিয়ে চাকরি নিয়েছি? কিন্তু প্রতিদিনই প্রমাণ আসছে। ইভেন আপনি আজও দেখলেন আপনার সামনে বসে থাকা অবস্থায় এসে কি বলে গেল, কি বলে গেল, কিন্তু তারপরেও, এবং প্রতিদিন আপনাকে আমি দেখাতে পারি, মানে প্রতিদিন চিঠি আসে, এরকম প্রতিদিন চিঠি আসে, আপনার সামনে বসে কাঁদতে কাঁদতে বলে গেল 9,25,000 টাকা দিয়েছে। আমি একটু বলে দিই দর্শকদের উদ্দেশ্যে যে ওই যিনি যার কথা আপনি বলছেন তিনি একেবারে সর্বোচ্চ স্তরের প্রভাবশালীর নাম নিলেন। আমি নামটা এখনই বলছি না। সে আপনি দেখেছেন, এবং সে তার কাছে ডকুমেন্ট আছে, কিন্তু তাকে বললামও যে আপনি কেন বলছেন না জনগণের সামনে, কিন্তু মানুষ ভয় পায়। দেখলেন স্বাভাবিকভাবেই যে মানুষ ভয় পাচ্ছেন, যে সে দেখুন এবং সে কি করে সেটাও সে বলল। সে একসময় ট্রাক ড্রাইভারি করতো, শিক্ষিত ছেলে, লিস্টে নাম ছিল, তারপরে কি করেছে, কি করতো, কি করে এখন বর্তমানে একটা দোকানের ম্যানেজার। কি করেছে, বাড়ি বিক্রি করে টাকা দিয়েছে। কি করেছে, বন্ধনের লোন নিয়ে টাকা দিয়েছে, সে কথা বললো, আপনাদের সামনেই দেখলেন। ফলে এইভাবে টাকা সংগ্রহ করে এনে তারা এই ঘাটের ঘটিদের আত্মীয় পরিজন, শুনলেন যে কোনো আমার মানে চেম্বারে আমি কনফারেন্স করছি, আপনারা এলেন, কনফারেন্সের শেষ অংশে আপনারা এলেন, স্বাভাবিকভাবে শুনলেন, তার আপত্তি ছিল না, কিন্তু সে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছেন। আমরা অনেক অনুরোধ করেছি বলবার জন্য ক্যামেরা। দেখুন, কিন্তু আমি এই যে বললাম যে এই ধরনের মানুষ যারা সমাজের একেবারে মানে প্রান্ত সীমার মানুষ, কেউ বাড়ি বিক্রি করে টাকা দিয়েছেন, কেউ বন্ধন লোন নিয়ে টাকা দিয়েছেন, মায়ের গয়না বিক্রি করে টাকা দিয়েছেন, তারপরেও চাকরিটা হয়নি। আর যারা ধরুন টাকা দিয়ে চাকরি পেয়েছে, আপনি কি এক্সপেক্ট করেন ক্যামেরার সামনে এসে বলবে? যে চাকরি পায়নি, টাকা দিয়েছে, মানে পুরো টাকাটা দিতে পারেনি বলে চাকরিটা হয়নি, সে এসে কাঁদছে, তার ক্ষমতা হচ্ছে না এত কিছু বলার পরেও সে বলতে পারছে না, সে কাঁদছে। সাহস করে এগিয়ে আসবে আপনার মনে হয়? যারা এসছেন এই বিশেষ করে যোগ্য চাকরি পেতে, যারা মামলা করতে এসছেন, যারা ধরুন এই মামলা করছি, বুঝতেই পারছেন যে এই একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন বিচারপতির দেখা ছাড়া হচ্ছে না, বিচারপতির বাড়িতে পোস্টারিং করা হচ্ছে, বিচারপতির হাজবেন্ডকে ডেকে হেনস্থা করা হচ্ছে, বিচারালয়ের বাইরে বসে পড়া হচ্ছে, এগুলো করা হচ্ছে। কিন্তু এগুলো করে যদি মনে করেন পার পেয়ে যাবে, মূর্খের স্বর্গে বসবাস করছে, একেবারে মূর্খের স্বর্গে বসবাস করছে। মানুষ যখন, সে কিন্তু আজকে সাহস সঞ্চয় করে আমার চেম্বার পর্যন্ত এই ধরুন এতদিন ধরে যে প্রতিদিন দেখেন চিঠি পাঠাচ্ছে, এই যে চিঠি আসছে, এই চিঠিগুলো আসছে, তারা তাদের ক্ষোভ, তাদের এই চাকরি পেয়েছে ওখানে, ও চাকরি পেয়েছে ওখানে, তারা মনে করছে চিঠি দিলে হয়তো বা কিছুটা আর ভার লাঘব হবে। সে বুঝতে পারছে অন্যায় হচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে দাঁড়াতে পারছে না, সংঘবদ্ধ হতে চাইছে। মানুষ যখন এই পিছোতে 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 দেওয়ালে ফিট থেকে যাবে, তোর মানুষ ঘুরে দাঁড়ায়, তখন দেওয়ালের ফিট থেকে যাওয়ার পরিস্থিতি। চাকরি নেই বাজারে, আর বাজারে শুধু আছে লুট, আর ঘাটে ঘটি ফেলে যত পাচ্ছে তুলে নিচ্ছে। স্যার এরকম একটা আবহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গতকাল বললেন যে অভিষেক ব্যানার্জি সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন যে তিনি একজন রাজনৈতিক নেতা, তার এত সম্পত্তি কোথা থেকে আসছে? দেখুন, খুব স্বাভাবিক, শুধু সম্পত্তি নয়, তার যে ল্যাভিশ লাইফ। আমি সত্যি সত্যি ওই বাড়ির সামনে দিয়ে, সবাই জানে তার বাড়ির নাম কি, বাড়ির সামনে দিয়ে দেখি একটা বাড়ির সামনে
প্রচুর পুলিশ। আমি অনেক এমপিকে চিনি, প্রাক্তন বড় বড় মন্ত্রীকে চিনি, যারা আমার চেম্বারে এসে বসে থাকেন, আপনি দেখেও চিনতে পারবেন না যে ইনি প্রাক্তন মন্ত্রী ছিলেন, ইনি এতবারের এমপি। এমপি এমএলএ মন্ত্রী কম দেখেছি। এ কে? স্বর্গ থেকে নেমে আসা দূত। বাড়ির সামনে লাইন দিয়ে পুলিশ বসে, আর বিরাট নেতা। ওকে 3 পা ওই পুলিশ ছাড়া ফেলাতে বলবেন। ওই কালীঘাটের ওই ফায়ার ব্রিগেড পর্যন্ত যদি হেঁটে যেতে পারে উইদাউট পুলিশ, সেদিন এসে আমাকে বলবেন। উইদাউট পুলিশ ওর বাড়ি থেকে বেরিয়ে কালীঘাট ফায়ার ব্রিগেড পর্যন্ত হেঁটে যাবে। লোকে 2000-3000 পুলিশ নিয়ে গিয়ে লোকে বলে চোর। ও ফায়ার ব্রিগেড পর্যন্ত মানে উইদাউট পুলিশ হেঁটে যেতে পারবে না, ক্ষমতা নেই। ও এমএলএ এমপি কম আছে নাকি এই রাজ্যে? আমি এমন এমপি কেও চিনি যার যার সিকিউরিটি লাগে না, একটা সিকিউরিটি নেই না। বিকাশ ভট্টাচার্য এমপি, রাজ্যসভার সাংসদ। আপনি তো ইন্টারভিউ নেন, কোনো সিকিউরিটি আছে? একমাত্র এমপি যার কোনো সিকিউরিটি নেই, এই মামলা লড়ে। এটাকে বলে লিডারশিপ, এটাকে বলে নেতৃত্ব। জনগণ তার সিকিউরিটি, জনগণ দেবে সিকিউরিটি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। স্যার, এমন একটা সময়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চাইছেন, যখন আমরা সাধারণ মানুষ প্রত্যেকে প্রভাবশালী, কোন প্রভাবশালী এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে, কোন কোন প্রভাবশালীরা, তাদের নাম জানতে চাইছি। অবভিয়াসলি গোটা রাজ্যের মানুষ জানতে চাইছে, তবে একজন প্রভাবশালী তো অবশ্যই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্নীতির মূল কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ক্যামেরার সামনে আমি বলছি, এই দুর্নীতির মূল কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমার মনে হওয়া এবং ফ্যাকচুয়াল আসপেক্টে মনে হওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় কোন দায় থেকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেন ক্যাবিনেটে, যখন চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে, এবং এসএসসি এভিডেভিট দিয়ে বলে যে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ ব্যবহৃত হবে। পরিষ্কার হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় কোন দায় থেকে তার সরকার এরকম আইন তৈরি করে যে মেরিট লিস্ট উইদাউট ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে। কোন দায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন দায় থেকে এরকম আইন তৈরি করে না যে পশ্চিমবঙ্গে যত ইন্টারভিউ হবে, ইন ক্যামেরা হবে, যে যখন চাইবে যে ওই ছেলেটা কেন সিলেক্টেড হলো, ধরে সিটি নিয়ে তার বাড়িতে পৌঁছে দেবো, যাও দেখো ওই ছেলেটা কেন সিলেক্টেড হলো। ও তোমার থেকে বেটার পারফর্ম করেছে ইন্টারভিউ, ওর বডি ল্যাঙ্গুয়েজ বেটার ছিল, ওর পার্সোনালিটি টেস্টে, ওকে দেখে ইন্টারভিউয়াররা এইভাবে সিলেক্ট করেছে। যাদের পয়সা দিয়েছে, নাম কি, বাবার নাম কি, চলে যাও, বাড়ি চলে যাও, হয়ে গেছে ইন্টারভিউ। কেন ইন ক্যামেরা হবে না আজকের যুগে দাঁড়িয়ে? কেন ওএমআরসি পরীক্ষা হবে, ওএমআরসিটা কপি, কার্বন কপি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে না? তারপর একটা অ্যান্সার কি ওয়েবসাইটে আপলোড করে দিয়ে সে মিলিয়ে দেখে নেবে সে কত নাম্বার পেতে পারতো? কেন করা হবে না? স্বচ্ছতা কেন রাখা হবে না? স্বচ্ছতা রাখতে তো যারা পরীক্ষায় পার্টিসিপেট করতে তাদের অসুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে কেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় ইলেক্টেড হয়ে এইরকম ধরনের আইন তৈরি করছে যাতে মানিক ভট্টাচার্যদের সুবিধা হয় পয়সা খেতে? তার কারণ এই পয়সার ভাগ কোন ঘাটে যায় এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এই তদন্তকে বিলম্বিত করবার জন্য সরকার এখনো পর্যন্ত কত কোটি টাকা এই আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তারা গিয়েছে সুপ্রিম কোর্টে, সেটাও জানতে চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অধিকার আছে,
প্রতিটি জনগণের অধিকার আছে, তিনি বার করে ছাড়বেন এটাও বলেছেন। প্রতিটি জনগণের অধিকার আছে। আপনি সরকারে বসেছেন মানে আপনি যা ইচ্ছা তাই করতে পারি, হতে পারে না। জনগণের অধিকার, জনগণ চাইলে তথ্যের অধিকার আইনে প্রতিটি ভারতীয় নাগরিকের এই অধিকার আছে। আমি চাইবো ভারতবর্ষের যে কোনো নাগরিক, পশ্চিমবঙ্গবাসী, তিনি ভারতীয় নাগরিক হিসেবে সেই অধিকার প্রয়োগ করুন। আমার যতদূর ধারণা অলরেডি কিছুজন প্রয়োগ করেও আছে। বিচারপতি গাঙ্গুলি একেবারে সরাসরি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আইনের মুখোমুখি হয়ে এইভাবে কতদিন চালাতে পারে এই সরকার তিনি দেখে নেবেন। দেখুন, আমি এই বক্তব্য শুনিনি, তবে আমি এটুকু বলতে পারি, আমি বিচারপতির বক্তব্য আমি শুনিনি যেহেতু, সেহেতু কোনো মন্তব্য করতে যাবো না, কিন্তু এটুকু বলতে পারি এই সরকারের এক মুহূর্ত থাকার কোনো নৈতিক কোনো দাবি নেই। এই সরকারকে ইমিডিয়েট, এবং তার থেকেও বড় কথা, আমি মনে করি এই সরকারের বিশেষ করে গোটা ক্যাবিনেটের জেলে থাকা উচিত। ওই যে বলেছে এক সিদ্ধান্তের জন্য ওই গোটা ক্যাবিনেটের জেলে থাকা উচিত। এখনো পর্যন্ত আমি বলবো এটা কারিশমা, কোন কারিশমার উপর ভিত্তি করে তারা এখনো জেলের বাইরে রয়েছে। আমি সেই কারিশমাটাকে জানতে চাইছি যে কিসের জন্য তারা এখনো জেলের বাইরে রয়েছে। একেবারেই এই গোটা ক্যাবিনেটের একজনেরও জেলের বাইরে থাকা উচিত নয়। যেদিন ওরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হবে এবং কগনিজেন্স নেওয়া হয়েছিল যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি দেওয়া হবে বলে এসএসসি এফিডেভিট দেয়। আমি শুধু এটুকুই বলবো, এই সরকারের এক মুহূর্তেও তার পদে থাকার কোনো প্রকার নৈতিক অধিকার নেই।